সংঘর্ষের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা বন্ধ। ঢাকা কলেজের শহীদ মিনারে জড়ো হচ্ছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শাহবাগে শিক্ষকদের অবস্থান কর্মসূচি। রোববারের পুলিশি হামলার বিচার দাবি। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। হত্যা মামলায় 3 দিনের রিমান্ডে সালমান এফ রহমান। একাধিক মামলায় গ্রেফতার দেখানো হলো ইনু, মেনন, আনিসুল হক সহ 12 জনকে। বহিষ্কৃতদের ফেরত না নেয় কলম্বিয়ার উপর নিষেধাজ্ঞা ট্রাম্পের। পাল্টা হুমকি কলম্বিয়ারও। লাতিন আমেরিকার প্রতি সতর্কবার্তা মত বিশ্লেষকদের। এবং ঢাকা বিপিএলের শেষ পর্বের খেলায় দুপুরে মাঠে নামছে বরিশাল, খুলনা। সন্ধ্যায় মিরপুরে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। এবার সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 4.5 ঘন্টার সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। দুই পক্ষকে নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড বোমা। তারপরেও নিয়ন্ত্রণে না এসে নতুন কর্মসূচি দিয়ে মাঠ ছাড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে এভাবে ঢাল নিয়ে এগিয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। পাশেই টিয়ার সেল হাতে তুলে নিক্ষেপকারীর দিকে ছুটছেন আরেকজন। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত এলাকা। সংঘর্ষ চলে 4 ঘন্টারও বেশি সময়। মূলত 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর রাত 10:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যায় 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় তারা। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী এসে অবস্থান নেয় এফ রহমান হলের সামনে। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা পিছু হটেন 7 কলেজের শিক্ষার্থীরা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার পাল্টা ধাওয়া খেয়ে পিছু হটেন ঢাবি ছাত্ররা। এমন ধাওয়া পাল্টা ধাওয়ায় মাঝখানে পড়ে যান পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। বিরতি দিয়ে দুপাশ থেকেই বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। প্রায় রাত 12টা পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ায় রাত 12টার পর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ শুরু করে পুলিশ। আনা হয় জল কামান। ঘটনাস্থল ঘুরে যায় বিজিবির টিম। এমন অবস্থায় ঘটনাস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ান হাসনাত। শেষমেশ শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে যান তিনি। রাত 1টার পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ঘটনাস্থলে আসে বিজিবি। প্রধান সড়কের লাইট বন্ধ করে দেয়া হয়। আমরা সম্পূর্ণ পরীক্ষা বর্জন করলাম। আমাদের স্টুডেন্ট ফেয়ার থেকে জানানো হয়েছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা অলরেডি বর্জন। আমরা নিরস্ত্রভাবে গিয়েছি ওখানে আমাদের দাবি নিয়ে, তারা আমাদেরকে ধাওয়া করেছে। ওদের দাবি যা চাইছে সেটা কালকে কর্মদিবসে 10টার পরে বিসি স্যার যখন অফিস থাকে তখন ওরা আসতে পারে। আমি মনে করি এটা যে কোনো একটা ষড়যন্ত্র, কারণ হচ্ছে তাদের তো হচ্ছে এখানে 7 কলেজ বললে হচ্ছে ভুল হবে। শিক্ষার্থীদের ছোড়া ইটের
ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের জেরে রাজধানীর 7টি পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা কলেজে কথা বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা যুক্ত হচ্ছি সেখানে। যদি না করে তাহলে আমরা 4 ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমরা 4 দিন 5 দিন কিংবা 24 ঘন্টা বেঁধে দেব না আর, কারণ যখন বৈষম্য 7 কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা বিভিন্নভাবে হ্যায় প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে। আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি, তখন এই মামুন বাহিনী দিয়ে নীলক্ষেত মিরপুর রোডে আমাদের উপর অতর্কিতভাবে হামলা হয়েছে। যদি 4 ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয়, আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। আমাদের আহত আমরা 7 জন, এখন পর্যন্ত আমাদের গুরুতর আহত আছে 3 জন, আর হচ্ছে 7 জন, আর হচ্ছে আনুমানিক হচ্ছে আপনার 10 জনের মতো আছে। 10 জন হচ্ছে দৃশ্যমান যারা এখন আমাদের হলে আছে, আর নরমালি হচ্ছে 50+ হবে আমাদের যারা আহত হয়েছে সব মিলিয়ে। আমাদের গত আপনার প্রথম কোশ্চেনটা, আপনারা যে আলটিমেটাম দিয়েছিলেন গতকাল সংবাদ সম্মেলন করে, প্রতিটা প্রতিষ্ঠানে আপনারা অবরোধ ডাক দিয়েছিলেন, সেটি কেন করেননি সকাল থেকে এবং সংবাদ, সেটাও একটু ক্লিয়ার করবেন। কালকের আপনার কোশ্চেনের অ্যান্সার দিই। কালকে আমরা হচ্ছে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আলোচনার প্রেক্ষিতে সকল দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে সকল সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজকে আমরা কালকের হচ্ছে যে সংবাদ সম্মেলনের যে কর্মসূচি ছিল ওটা উড্ড করে আজকে আমরা কর্মসূচি হচ্ছে হাতে নিয়েছি। 4 ঘন্টা আলটিমেটাম দিয়েছি যাতে আমাদের হচ্ছে দাবি দাওয়াগুলো মেনে নেয়, তারপরে দেন আমরা কর্মসূচি আচ্ছা ওইটা হচ্ছে 4 ঘন্টা পরে আমরা পেয়েছে জানিয়ে দেবো আমরা কি ধরনের কর্মসূচি দিব। আচ্ছা, ছাত্র দলের যে বিষয়টা যখন একটা মুভ ক্রিয়েট হয়ে গেছে, এখন এখানে ছাত্র দল ছিল নাকি ছাত্র শিবির ছিল ওইটা দেখার বিষয় ছিল না, বা আমরা খুঁজে বের করতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই হল থেকে ছেলেপেলে যারা ছিল ওরা বেরিয়ে আসছে, ঢাকা কলেজের হল থেকে সবাই বেরিয়ে আসছে, যাতে ক্যাম্পাস টু ক্যাম্পাসে যে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বতে ওটা চলে গেছে ভাই। এখানে রাজনৈতিক কোনো ইস্যু ছিল না। পুলিশের ভূমিকা ছিল যখন আপনার নীলক্ষেত থেকে দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে, তখন আমি নিজেই মহসিন ভাইকে কল দিয়েছি থানায়, আপনি দুদিকেই ছত্রভঙ্গে করে দেন। কিন্তু পুলিশ কি করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পিছনে নিয়ে প্রটোকল দিয়ে আমাদের উপরে টিএসএল তারপর যখন আমাদের ইডেনের বোনেরা যখন বেরোয় আসছে, তখন নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতি হচ্ছে কুরুচি মন্তব্য দিয়ে হচ্ছে কি ইট ফাটকেলও মারছে, ইভেন হচ্ছে কি তারা হচ্ছে কি কুরুচি মূলক হচ্ছে কি মন্তব্য দিয়েছে। বিদ্যুৎ যে বন্ধ, এই এরিয়াতে মাঝে মধ্যে বিদ্যুৎ থাকে না, কালকেও বিদ্যুৎ ছিল না। ইভেন যখন এটা সম্পর্কে এক্স্যাক্টলি হচ্ছে আমরা কিছু জানি না, তবে আমি হচ্ছে মোহাম্মদ সজিবউদ্দিন, ঢাকা কলেজ। আমি সুমাইয়া আক্তার, ইডেন মহিলা কলেজ। দেখুন, কালকে যখন আমরা দেখলাম যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে, তারপরে কিন্তু ঢাকা ইডেন কলেজের সকল মেয়েরা রাস্তায় নেমে এসেছিল এবং এর প্রতিবাদে তারা কথা বলতে শুরু করে। কিন্তু আমরা সেখানেও দেখেছি যে পুলিশ বিজিবি পরবর্তীতে কিন্তু সেখানে টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদের অনেক মেয়ে শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে আমরা বলছি, এই যে জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15 জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ
শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল, উস্কানিতে পড়ে রাস্তায় নেমেছিল, তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে, নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে। এর আমরা তীব্র নিন্দা জানাই এবং এই যে সকল শিক্ষার্থী এই কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। দর্শক, কথা বলছিলেন 7 কলেজের শিক্ষার্থীরা, আমরা যুক্ত ছিলাম সেখানে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর 7 পয়েন্ট অবরোধের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগেরও দাবি জানিয়েছে তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন তারা এই 7 কলেজ সংকটের সমাধান চান। আর পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবি প্রভিসি ডক্টর মামুন আহমেদ। একই সঙ্গে উভয় পক্ষকে সংযত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। Please keep this in mind. আমার দায়িত্ব তোমাদের কথাই বলতে শুনুন। আমি তোমাদের দায়িত্ব অবশ্যই না আমার। প্লিজ আমাদের কথা শুনবেন না। রবিবার প্রভিসি ডক্টর মামুন আহমেদের রুমে 7 কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের দাবির বিষয়ে কথা বলতে যান। সেখানে এমন কথোপকথন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রভিসি ডক্টর মামুন তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। প্রায় 50 জন শিক্ষার্থী প্রবেশী রুমে গেলে তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দেয় রুম থেকে। এরপরেই ক্ষুব্ধ হন 7 কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদে রাতে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বিক্ষোভ করেন। ঢাবিতে প্রবেশ করতে চাইলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তাঘাট বন্ধ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির মধ্যে এসে তারা কত বেয়াদবি করছে আপনি দেখছেন। শিক্ষার কোনো মান মর্যাদা নাই। 7 কলেজের শিক্ষার্থীরা বলছেন প্রভিসির দুর্ব্যবহারের কারণেই এই ঘটনার সূত্রপাত। সেজন্য তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজ ক্লাস পরীক্ষা বর্জন করে 7 কলেজের সামনে অবস্থানের কথাও জানান তারা। গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়ী করছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে। ভিসি স্যারের বাসভবনে যাবে, আক্রমণ করবে এরকম একটা ইঙ্গিত দেয় এবং তারা আমাদের গেটের সামনে এসে অবস্থান নেয়, যা ব্যারিকেড ছিল। পরে আমাদের ছাত্ররা এসে এফআরএলের সামনে যেসব অবস্থান নেয় সেই সময় ওরা এই জায়গা থেকে এইগুলো ভাঙা শুরু করে। শান্তিপূর্ণভাবে আমাদের প্রক্টর স্যার বা ভিসি স্যারের সাথে আলোচনা করতে শান্তিপূর্ণভাবে, সেটা একটা কথা ছিল। তারা অ্যাগ্রেসিভ হয়ে এখানে মারামারি করতে আসছে। আমরা পড়াশোনা করার জন্য এখানে আসছি, আমরা কোনো গ্যামজাম চাই না। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রভিসি ডক্টর মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এমন বাস্তবতায় অনিবার্য কারণবশত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। জাতীয়করণের দাবিতে নবম দিনের মতো রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী তাওহিদুল ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। তাওহিদ, আজকে নবম দিনের মতো শাহবাগে অবস্থান করছেন শিক্ষকরা, কি কি কর্মসূচি আছে আর তাদের, আর কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে।
আগে গতকালকে জাতীয় প্রেস ক্লাব থেকে স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা এই শাহবাগ অবস্থান নিচ্ছেন জাতীয়করণের দাবিতে। এখান থেকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি স্মারকলিপি পাঠিয়েছেন এবং তারা প্রধান উপদেষ্টা কার্যালয়ে যেতে চাচ্ছিলেন, কিন্তু সেখানে তারা পুলিশের সঙ্গে একটি মুখোমুখি অবস্থান হয়েছে এবং এতে বেশ কয়েকজন আহত হয়। দ্বিতীয় দিনের মতো শাহবাগে তারা একই দাবি, জাতীয়করণের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন সকাল 10টা থেকে। তারা বলছেন যে আসলে এই জাতীয়করণ যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আমাদেরকে তারা জানিয়েছেন যে অর্থাৎ রবিবার রাতে তাদেরকে সচিবালয় ডেকে নিয়েছে। এখান থেকে প্রায় 13 জনের একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়ে সচিবদের সঙ্গে বৈঠক করেছেন এবং সচিবরা তাদেরকে জানিয়েছেন যে তাদেরকে আজকে দিনের মধ্যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিবের সঙ্গে তাদেরকে বৈঠক করানোর ব্যবস্থা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। হয়তো এখান থেকে কোনো তাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস বা কি হতে যাচ্ছে, দাবি আসলে কি পূরণ হবে কি হবে না, এ ব্যাপারে তারা সঠিক কোনো তথ্য হয়তো জানতে পারবেন, তাদেরকে জানানো হবে। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত যতটুকু তথ্য আছে, এখন পর্যন্ত তারা কোনো আশ্বাস পাননি এই দাবি আদায়ের। এখানে তারা অনেকে অসুস্থ অবস্থায় মেডিকেল থেকে চলে এসেছেন আর কি, যারা গতকালকে পুলিশের জলকামানোর সাউন্ডগেট নিক্ষেপে যারা আহত হয়েছেন, লাঠিচার্জে যারা আহত হয়েছেন, তারা অনেকেই হাসপাতাল থেকে এখানে এসে এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। আর একটু জানিয়ে রাখতে চাই, গতকাল তাদের শিক্ষকদের উপরে যে লাঠিচার্জ করেছে পুলিশ, তারা যে আহত হয়েছে এর নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিককর্মী সমাজতন্ত্র ফ্রন্ট, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং তাই এই প্রতিবাদে কিন্তু গতকাল রাতে তাৎক্ষণিক তারা মিছিল বিক্ষোভও করেছেন এবং আনুষ্ঠানিক গণমাধ্যমে তারা কিন্তু নিন্দাও জানিয়েছেন। এখানে প্রায় কয়েকশো আজকে অবস্থান কর্মসূচি পালন করছে সারা আজকে, যে যতক্ষণ পর্যন্ত না সরকারের পক্ষ থেকে কোনো ফাইনাল অর্থাৎ পূর্ণাঙ্গ সিদ্ধান্ত না আসে ততক্ষণ পর্যন্ত তারা এই শাহবাগ অবস্থান করবেন। তাতে যে কয়েকদিন লাগুক তারা এই শাহবাগ ছাড়বেন না এবং দাবি পূরণ হলেই তারা শাহবাগ ছেড়ে যাবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে এসে আরো কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা এখানে যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে তাদের কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে এই ইবতিদায়ী মাদ্রাসা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একদম প্রাথমিক লেভেলে। এই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মাদ্রাসার যে উচ্চ শিক্ষা আছে সেখানে এই মাদ্রাসাগুলো কিন্তু শিক্ষার্থী পাবে না। অর্থাৎ প্রাইমারি যদি বন্ধ হয়ে যায় তাহলে যেমন মাধ্যমিক কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী পাবে না, তেমন ঠিক যদি এই মাদ্রাসা প্রাথমিক স্বতন্ত্র ইবতিদায়ী মাদ্রাসা বন্ধ হয়ে যায় বা বেতন তাদের জাতীয়করণ না হয় তাহলে কিন্তু এই যে দাখিল, আলিম এবং ফাজিল, এই যে কামিল আর কি মাস্টার্স বা ডিগ্রি সমতুল্য যে ফাজিল কামিল আছে এই শিক্ষা, সেখানে কিন্তু তারা শিক্ষার্থীদের একটা বড় সংকট পড়ে যাবে, এই এমনটি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানে কিন্তু বেশ আমরা দেখেছি যে নারী শিক্ষার্থীরাও আছে, তারা তাদের কোলের শিশু বাচ্চাদের নিয়েও এখানে অবস্থান করেছে। সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষকরা এসে অবস্থান করেছেন, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য। তাওহিদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। সোমবার সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 1000 টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হন পরিমণি, বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আদালতে হাজির হয়েছেন তিনি। আদালতের প্রতি পূর্ণ বিশ্বাস আছে উল্লেখ করে ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। পরে তার আইনজীবী বলেন পরিমণির মামলা চলার মধ্যেই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলা দায়ের করেন। একই সাথে 2 মামলা চলতে পারে না জানিয়ে ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানান পরিমণির আইনজীবী। আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন, এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই। আমরা মনে করি যে এই বিষয়ে আরেকটি মামলা চলমান থাকা সঠিক হয়নি বলে আমরা আইনজীবীরা মনে করেছি বলেই দরখাস্ত দিয়েছিলাম। তো যাই হোক, আমরা ট্রায়াল ফেস করব। আমরা মনে করি যে এই মামলায় একই ঘটনা যেহেতু পরিমণির বিরুদ্ধে শেষ পর্যন্ত কিছুই হবে না বলেই আমরা মনে করি।
বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত এই আদেশ দেন। গ্রেফতার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংবাদিক ফারজানা রূপা, শাকিল আহমেদ, সহকারী পুলিশ কমিশনার ইফতেখার মাহমুদ, পল্লবী থানার 15 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক। বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাতে ইসলামী প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন চায় না। সকালে নড়াইলে জামাতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, যা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, যে চেতনা ছিল, সেটাই ছিল একটা কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন। তো সেই ইলেকশনটার জন্য পূর্ব শর্ত হলো, প্রোভাইডেড সেই ইলেকশনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়, মানুষ যেন সহজে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নিশ্চয় সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এই ঘটনাটা, এটা কিন্তু স্বরাষ্ট্রের তো ঘটনা নয়, এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে। এখানে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদের সাথে 7 কলেজের ছাত্রদের যে একটা মানে কি হয়েছে, বাকবিতণ্ডা যেটা হয়েছে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট। বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসলে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। তো ওটা একটা ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এইটা সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করব, প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে যেতে হবে। আর অনেক সময় আছে, যদি কোনো কিছু হয় করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এই সব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের হয়, এটা কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে, সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে দেখে 2টা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার করে সবচেয়ে বেশি। এইগুলি ক্ষেত্রে আপনারাও একটু বলবেন। আর কাগজ যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে, ওটা তাদের সাথে যোগাযোগ করে ওইটাকে সলভ করে নেওয়া। এবং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যে আলোচনার মধ্যে সলভ হোক। এখন কতগুলি দাবি আছে, তাদের যৌক্তিক দাবি থাকতে পারে বা যেটাই থাকে, আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকুক না কেন সলভ হবে। আমাদের দেশে যে কোনো আন্দোলন হলে আমরা দেখি স্যার, মানুষকে জিম্মি করার একটা প্রবণতা থাকে, রাস্তা ব্লক করা, এটা খুবই কমন প্র্যাকটিস। এবং এই 5 আগস্টে আপনারা যেটা বলছেন, নতুন বাংলাদেশ হওয়ার পরে আমরা অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা দেখেছি। তারা কি মনে করছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক বেশি ভঙ্গুর, পুলিশ শুরুর দিকে ওইভাবে অ্যাক্টিভ ছিল না, এই কারণে দাবি আদায়ের মৌসুম মনে করছে? না, আমরা ছাত্র ভাইরা এটা কোনোদিনই করতে পারে না। তারা দেশের জন্য ভাবে এবং তারা দেশের জন্যই কাজ করে, এবং তারা এই জিনিসটা হয়তো 2-1টা ক্ষেত্রে হয়, কিন্তু তারা
যেই ছাত্ররা যেই সময় যে কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটখাটো দিয়ে একটা ভুল হতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনাদেরও একটা রুল আছে, আপনারাও কিন্তু পজিটিভটা তাদের বুঝাতে পারেন, ভাই এই এখানে না করে এখানে করো, এটা করলে ভালো। গতকাল আমরা দেখেছিলাম যে ইবতেদায়ী শিক্ষকরা তাদের উপরে জল কামান বা টিয়ার সেচের নিক্ষেপ করা হয়েছে, এটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। পুলিশও বলছে যে তাদের বিকল্প ছিল না, ঠিক কোন জায়গায় ঘাটতিটা? এইটার ক্ষেত্রে আমি একটু আপনারা বলি, আপনি বলে নেন, আপনিও বলেন, এড করেন। সেটা হচ্ছে ভাইজেডি ইবতেদায়ী পরবর্তীতে 7 কলেজ এবং দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা যুক্ত ছিলাম সেখানে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সংঘর্ষের জেরে রাজধানীর 7টি পয়েন্টে ডাকা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, কর্মসূচি প্রত্যাহার নিয়ে কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেছেন এবং তারা যেটি বলেছেন, আজকে 9টা থেকে যদিও তাদের ব্লকেট কর্মসূচি ছিল পুরো ঢাকাতে, কিন্তু তারা জনদুর্ভোগ হবে সেই কথাটি বিবেচনা করে এই যে ব্লকেট কর্মসূচি, এই কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন। এছাড়া তারা 4 ঘন্টার সময় বেঁধে দিয়ে একটি আলটিমেটাম দিয়েছে, যেখানে তারা বলেছেন যে এই 6টি দাবি তারা তুলে ধরেছেন এবং এই 6টি দাবি যদি মেনে না হয় তাহলে 4 ঘন্টা পরে তারা আবার নতুন কর্মসূচি দিবেন। এবং সেখানে তারা যেটি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা ক্ষমা চাইতে হবে জানিয়েছেন। এছাড়া প্রো ভিসির পদত্যাগ দাবি করেছেন। পাশাপাশি তারা সংবাদ সম্মেলনে 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে স্বতন্ত্র যে বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল সেই বিশ্ববিদ্যালয়ের রূপরেখার যে কার্যক্রম সেটি শুরু করার দাবি জানিয়েছেন। এবং এই দাবিগুলো জানিয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করা হয়েছে ঢাকা কলেজের যে শহীদ মিনার, সেখানে 7 কলেজের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এখনও কিছু শিক্ষার্থী এখানে আছেন এবং তারা সংবাদ সম্মেলনের পরে এই যে সময় বেঁধে দিয়েছেন 4 ঘন্টা, এই 4 ঘন্টা তারা দেখবেন, এরপরে তারা নতুন কর্মসূচি দিবেন। আর গতকাল রাত থেকে কিন্তু এই যে দফায় দফায় সংঘর্ষের কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ বিশেষ করে থমথমে অবস্থা ছিল সকাল থেকেই, এবং তারা সকাল 9টা থেকে, অর্থাৎ 7 কলেজের পক্ষ থেকে সকাল 9টা থেকে পুরো ঢাকায় যে ব্লকেট কর্মসূচি তারা দিয়েছিলেন সেই কর্মসূচি তারা প্রত্যাহার করেছেন এবং তারা যেটি বলেছেন যে জনদুর্ভোগ হতে পারে, এই জন্য এই ধরনের কর্মসূচি তারা দিচ্ছেন না। আর এই যে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজের সাথে 7 কলেজ আছে, তারা যদি এই যে 4 ঘন্টা সময় বেঁধে দিয়েছে, এই 4 ঘন্টার মধ্যে কোনো সমাধান না হলে কঠোর কর্মসূচি দিবে এবং কঠোর আন্দোলনে তারা যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তো কিছুক্ষণ আগে এখানে সংবাদ সম্মেলন শেষ হয়েছে এবং শিক্ষার্থী যারা আছেন তারা আসলে বিক্ষিপ্তভাবে অবস্থান করছেন পুরো ঢাকা কলেজে, এবং 4 ঘন্টা পরে হয়তোবা তারা নতুন যে কর্মসূচি সেই কর্মসূচি দিলে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত সেই কর্মসূচি সম্পর্কে জানাতে পারবো। আপাতত তারা 6 দফা দাবি দিয়ে 4 ঘন্টা সময় দিয়েছে। তো এই ছিল তানি আমার কাছে সব শেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। অবশেষে পোষ্য কোটা বাতিল করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিত হওয়া প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আজ থেকে শুরু হচ্ছে। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মর্তুজা, আন্দোলনকারীরা এখন কি বলছেন, বিস্তারিত জানাবেন।
তানিয়া, গত 4 জানুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছিল, কারণ প্রশ্নকোটা নিয়ে জটিলতা, সেই জটিলতা কিন্তু তখন তৈরি হয়েছিল। তো সর্বশেষ গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্নকোটা বাতিল করে পুনরায় ভর্তি বিজ্ঞপ্তি চালু করেছেন এবং তারা বলেছেন যে আজকে দুপুর 12টা থেকে কিন্তু ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন 5ই ফেব্রুয়ারি রাত 11টা পর্যন্ত। আর চূড়ান্তভাবে 3টি ধাপে কিন্তু এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। আর আবেদনপত্রের ফি ধরা হয়েছে 22 টাকা। আর আমরা কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছি যারা দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন প্রশ্নকোটা বহালের দাবিতে। তারা বলছেন যে তাদের সাথে আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্নকোটা বাতিল করে ভর্তি প্রক্রিয়া আবারও শুরু করেছে। তারা তাদের সমিতিতে প্রথমে আলোচনায় বসবেন, সেখানে আলোচনা হওয়ার পর তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কোটা পুনর্বহালের দাবিতে আবারও আলোচনায় বসবেন। সেখানে দাবি না মানা হলে তারা আবারও কর্মবিরতির মতো কর্মসূচিতে তারা যাবেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে বৈঠকে বসেছেন 7 কলেজের অধ্যক্ষরা। ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহমুদুল হাসান, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, বৈঠক তো চলছে, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক এখন থেকে 10 মিনিট আগে কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজে রয়েছেন, সেই 7 কলেজের অধ্যক্ষ সহ যারা রয়েছেন তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকটি এখনো চলছে। এবং বৈঠকের আলোচ্যসূচির বিষয়ে বলছিলেন তানিয়া। আলোচ্যসূচি তো সবারই জানা যে 7 কলেজের অন্তর্ভুক্তির থাকা না থাকা নিয়ে যে ধরনের যে মতপার্থক্য সৃষ্টি হয়েছে, যে সংকটের তৈরি হয়েছে, সেই সংকটের সমাধানের জন্যই কিন্তু এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ এই বৈঠক। এখান থেকে যে কোনো বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত আসতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই 7 কলেজের শিক্ষার্থী যারা দুই পক্ষই কিন্তু তারা বলছিলেন যে এই অধিভুক্তিটি বাতিল করা হোক, কারণ দুই পক্ষই বলছেন এই ফলে কিন্তু তাদের একাডেমিক যে কার্যক্রম, সেই কার্যক্রমে নানামুখী তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আজকেও আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব একটি কার্যকর সমাধানে আসা যায় ততই দ্রুতই কিন্তু এই শিক্ষার্থীদের মূল্যবান যে শিক্ষা জীবন, সেখানে কিন্তু অনিশ্চয়তা সেটি কিন্তু দূর করা সম্ভব হবে। শিক্ষার্থীরা বলছেন এখানে মূল যে সংকটটি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়। তারা বলছেন যে শিক্ষক যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এই 7 কলেজের অন্তর্ভুক্তির ফলে তারা নানাভাবে আর্থিকভাবে সুবিধা হয়, খাতা দেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা আর্থিকভাবে সুবিধা পাচ্ছেন এবং যে কারণেই কিন্তু শিক্ষক সমাজের একটি অংশ তারা এই 7 কলেজকে ছেড়ে দিতে চান না বলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন। তারা বলছেন যে তাদের যে ক্লাসের যে একাডেমিক কার্যক্রম, সেখানে এরই মধ্যে নানা ধরনের ব্যাঘাত ঘটে, ঠিকমতো তাদের ফলাফলগুলো প্রকাশিত হয় না এবং যে গবেষণামূলক যে শিক্ষা কার্যক্রম থাকার কথা, শিক্ষকরা গবেষণা থেকে অনেক দূরে সরে গেছেন। একাডেমিক ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ব্যত্যয় ঘটছে। তো এই কারণে সবাই চাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই চলুক এবং 7 কলেজের মতোই চলুক। তো মূল যে বিষয়টি আজকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কিনা এই বিষয়টি কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। এই মুহূর্তে যে বৈঠকটি চলছে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির, তো এই বৈঠকটির পরে কিন্তু আমরা এই বিষয়ে জানাতে পারবো আসলে যে জল যতটা ঘোলা হয়েছে সেই অনুযায়ী আজকে কোনো সমাধান আসবে কিনা, সেজন্য জানার জন্য কিন্তু আমরা অপেক্ষমান রয়েছি। পরবর্তীতে বৈঠক শেষে ব্রিফ করলে তখন কিন্তু আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবো। তানিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত থাকার জন্য। এবারে থাকছে অর্থ বাণিজ্যের খবর। বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো চীনা স্মার্টফোন ইউমিডিজি। 5G কানেক্টিভিটি নিয়ে ইউমিডিজির G9 সিরিজের 4টি মডেল নিয়ে এসেছে কোম্পানিটি। দ্রুতই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে ফোনগুলো। বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইউমি ডিজি স্মার্টফোন। সাধ্যের মধ্যে একটি মোবাইল নিয়ে এলো চীনা কোম্পানি ইউমি ডিজি, যে কারণে রাজধানী ঢাকার একটি হোটেলে এমন আয়োজন কর্তৃপক্ষের। এতদিন সেলফোনগুলো বাংলাদেশের বাজারে মিললেও এখন অফিসিয়ালি পাওয়া যাবে ইউমি ডিজির অথেন্টিক স্মার্টফোন। সর্বসাধারণের কথা চিন্তা করে কম দামে জি সিরিজের নতুন 4টি মডেল এখন বাজারে। সবার সাধ্যের মধ্যে প্রত্যাশারও বাইরে সব ফিচার নিয়ে এসেছে ইউমিডিজি G9 সিরিজ। শীঘ্রই বাংলাদেশের বাজারে ইউমিডিজির 4টি ফোন পাওয়া যাবে।
ইউমি ডিজির সেলস অ্যান্ড অপারেশন হেড জানান, গেমার থেকে শুরু করে শিক্ষার্থী সবার কথা চিন্তা করে বর্তমান সময়ের সব আধুনিক ফিচার রয়েছে এই স্মার্টফোনে। বাজেট কিলার, সেরা দামে বেস্ট 5G এক্সপেরিয়েন্স ইন বাংলাদেশ মার্কেট। 5G ডিভাইস এই প্রাইসে কারেন্টলি বাংলাদেশের কোনো ব্র্যান্ড আমাদের কাছে না। We are doing it. দেশের সব বিভাগে রয়েছে কোম্পানিটির সার্ভিস পয়েন্ট। অনুষ্ঠান শেষে রাফেল ড্রর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে কলম্বিয়ার সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করেছেন তিনি। জবাবে প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কলম্বিয়াও। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপ লাতিন আমেরিকার দেশ, বিশেষ করে মেক্সিকোর প্রতি সতর্কবার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। বহিষ্কৃত অভিবাসীদের ফেরত আনা দুটি মার্কিন সামরিক প্লেন কলম্বিয়ার অবতরণের বাধার পর কঠোর অবস্থানে গেল যুক্তরাষ্ট্র। কলম্বিয়া থেকে আমদানি করা সব পণ্যের ওপর এবার 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে জানান, এক সপ্তাহের মধ্যে এই শুল্ক উন্নীত করা হবে 50%। এছাড়া কলম্বিয়ার কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা, কাস্টমস পরীক্ষার কঠোরতা এবং জাতীয় নিরাপত্তার অজুহাতে তাদের কার্গোতে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হবে। হুমকি দিলেন এই ব্যবস্থাগুলো কেবল শুরু। এরই মধ্যে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উপর পাল্টা 25% প্রতিশোধমূলক শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এদিকে নয়া মার্কিন প্রেসিডেন্টের এই কঠোর পদক্ষেপ লাতিন আমেরিকার দেশগুলোর, বিশেষ করে মেক্সিকোর প্রতি স্পষ্ট বার্তা বলে মন্তব্য করলেন জর্জ মেশন ইউনিভার্সিটির অধ্যাপক গুয়াদালাপে ক্যাব্রেরা। ট্রাম্প একটি স্পষ্ট সংকেত দিচ্ছেন যে মার্কিন অভিবাসীদের বহিষ্কারে সহযোগিতা করতে ব্যর্থ হলে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে অভিবাসী বহনকারী বিমান অবতরণ করতে দিতে অস্বীকৃতি জানিয়েছিল মেক্সিকো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। নানা বিতর্কের মাঝে সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল এর শেষ পর্বের খেলা চলছে ঢাকায়। এর মধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। প্লে অফে নিজেদের অবস্থান আরো পোক্ত করতে আজ দুপুরে মাঠে নামছে বরিশাল, খুলনা। আর মিরপুরে সন্ধ্যায় রাজশাহীর মুখোমুখি হবে সিলেট। ছোট বাউন্ডারি, পেমেন্ট ইস্যু, ফিক্সিং বিতর্ক, সাথে মানহীন বিদেশি প্লেয়ার সহ নানা সমালোচনা সাথে নিয়ে চলছে বিপিএল এর 11তম আসর। এরই মধ্যেই টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তাদের সঙ্গী তামিম ইকবালের ফরচুন বরিশাল। এই মিশনে সোমবার তামিম ইকবালের দলের বিপক্ষে নামবে খুলনা টাইগার্স। রূপসাপাড়ের দলটি 9 ম্যাচ খেলে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে। মেহেদী মিরাজের দলের প্লে অফের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু সহ নানাভাবে বিতর্কিত দুর্বার রাজশাহী মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। আসরের প্রথম দল হিসেবে 10 ম্যাচে 8 হারে সবার আগে বিদায় নিয়েছে চায়ের রাজধানীর দলটি। তাই 10 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে থাকা রাজশাহীর সামনে সুযোগ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।